করোনা পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। এই রমজানের মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র রমজান যদিও এবার একটু ভিন্নভাবে সকলে পালন করছেন, তারপর একটা কথা হচ্ছে পরিবার পরিজন নিয়ে সবাই একসাথে পালন করতে পারছেন। তারপরে যে সমস্যাগুলি হচ্ছে সে সমস্যা যতদূর সম্ভব আমরা দূর করার চেষ্টা করছি। সবাইকে আমি রমজানের মোবারকবাদ জানাই এবং আগামী ঈদের শুভেচ্ছা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জানাই জাতীয় চয়নে তার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। সেই সাথে আমি হারাই আমার মা, 3 ভাই সহ আত্মীয় পরিবার পরিজন। 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আপনাদের কাছে আমার আবেদন যে রমজান মাসে আপনারা তাদের জন্য দোয়া করবেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সুফল বাংলার প্রতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, বাংলার মানুষের জীবন থেকে দুঃখ দুর্দশা দূর করা। আর এই যে রংপুর বিভাগ, বিশেষ করে যে বিভাগটা একসময় মঙ্গা পীড়িত এলাকা হিসেবে পরিচিত ছিল, যেখানে দুর্ভিক্ষ প্রতিনিয়ত লেগেই থাকতো, সেই এলাকাকে দুর্ভিক্ষ মুক্ত করা, মঙ্গা মুক্ত করা, প্রত্যেকটা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গৃহহীনের বাসস্থান ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, লেখাপড়ার ব্যবস্থা এবং কর্মসংস্থানের ব্যবস্থা, এগুলি করার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, এবং সেই স্বপ্ন নিয়ে ধারণ করে আমরা জাতির পিতার যে জন্মশতবার্ষিকী 2020 সাল, সেই 2020 সাল মুজিব বর্ষ উদযাপনের অনেক প্রস্তুতি আমরা নিয়েছিলাম। আমাদের দুর্ভাগ্য যে এই করোনা ভাইরাস নামে একটি ভাইরাস, একটা অদৃশ্য শক্তি আজকে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এমনভাবে তার প্রভাব বিস্তার করেছে, হাজার হাজার মানুষ আজকে মারা গেছে এবং সারা বিশ্বব্যাপী, এমনকি আমাদের প্রবাসী বাঙালিও, প্রায় কয়েকশো প্রবাসী, 400-র কাছাকাছি প্রবাসী বাঙালি মারা গেছে। আমাদের দেশের অভ্যন্তরেও অনেকে মৃত্যুবরণ করেছেন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাই। যে আমরা একটা লক্ষ্য নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে আজকে অর্থনীতি থমকে দাঁড়িয়েছে, শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বে। আমি জানি এর একটা প্রভাব পড়বে আগামীতেও, যেখানে অনেক আন্তর্জাতিক সংস্থা এই অবস্থাটাকে একটা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে। আর সেই মহামারীর মধ্যে আমাদের মতো দেশ, যে দেশটা মানে কেবল এগিয়ে যাচ্ছিল জাতির পিতার স্বপ্নের সে সোনার বাংলাদেশ গড়ার পথে, উন্নত সমৃদ্ধ দেশ গড়ার পথে আমরা কেবল পদক্ষেপ রেখেছিলাম এবং তার শুভফলও জাতি পেতে শুরু করেছিল। হঠাৎ সেখানে যেন একটা আঘাত আসলো। তবে এই আঘাতটা শুধু আমাদের দেশ না, সারা বিশ্বব্যাপী যেহেতু এসেছে, তো স্বাভাবিকভাবে আমাদেরকেও এই অবস্থার মোকাবেলা করবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। ইতিমধ্যে আমি সমগ্র বাংলাদেশের সঙ্গে একবার ভিডিও কনফারেন্সিং করেছি, আর এখন আমি বিভাগওয়ারি করে যাচ্ছি। আজকে এটা আমার 8টা বিভাগ, এটা শেষ বিভাগ। পরবর্তীতে আবার আমি আলাদা আলাদাভাবে হয়তো কথা বলবো, কারণ আমি জানতে চাই সারা বাংলাদেশের কোথায় কে কীভাবে আছে। আমরা জানি যে এই অবস্থায়, বিশেষ করে এই যে করোনা ভাইরাস, এর যে কী শক্তি, যেটাকে বলে কোভিড-19, আমি জানি না যারা ধনী তাদের অগাধ সম্পদ, ধনী দেশ তাদের সম্পদ বা ধনী মানুষ তাদের সম্পদ, যারা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত রাষ্ট্র, তাদের সেই অস্ত্রই ছিল তাদের শক্তি। সেই শক্তি অথবা যে যেভাবে শক্তি প্রয়োগ করে, সবই যেন দেখা গেছে যে ব্যর্থ। একটা অদৃশ্য শক্তি করোনা ভাইরাস, কোভিড-19, সেই শক্তি হচ্ছে সর্বশক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের কী খেলা এটা বোঝা মুশকিল।
কাজে সেটাই আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ একটা শক্তি দেখাচ্ছেন, যার ফল আজকে সারা বিশ্ব ভোগ করছে, যাতে কোনো ধন সম্পদ অর্থ অস্ত্র কোনো কিছুই কাজে লাগছে না। এখানে ধনী দরিদ্র সবাই যেন একাকার হয়ে গেছে। এই অবস্থা মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। তবে আমাদের দেশটাকে সুরক্ষিত করা, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আর এই ভাইরাসের কারণে আমাদের দেশের মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া, এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, যে কারণে আমাদের যেহেতু এটা অত্যন্ত সংক্রামক একটি রোগ, হাঁচি কাশি এর মাধ্যমে সংক্রামিত হয়, সেজন্য সবাইকে, দেশবাসীকে আমি অনুরোধ করব যে আমরা কিন্তু যেহেতু রোজার মাস, আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। ধীরে ধীরে আমরা কিছু কিছু জিনিস উন্মুক্ত করে দিচ্ছি, কিন্তু সেখানে আপনাদের সবাইকে নিজেকে সুরক্ষিত করতে হবে, আবার অপরকেও সুরক্ষিত রাখতে হবে। কাজে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে সমস্ত নির্দেশনা গেছে স্বাস্থ্য সুরক্ষা করার জন্য, সেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। যখনই যেখানে যাবেন, হাটে বাজারে বা অফিস আদালত যা সেখানে মানুষের সংস্পর্শে যখন আসবেন, মুখে অবশ্যই মাস্কটা লাগিয়ে রাখবেন। এটা এমন না যে মানে করোনা রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য যে মাস্ক পরতে হবে সেটা কিন্তু না। এটা আপনি মোটামুটিভাবে আপনার হাঁচি কাশিটাকে আপনার নিয়ন্ত্রণে রাখা বা অন্যের হাঁচি কাশি থেকে নিজেকে বাঁচানো বা সংস্পর্শ থেকে বাঁচানোর জন্য আপনি ঘরে তৈরি মাস্কও ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে এটা ব্যবহার করা একান্তভাবে জরুরি। সেটা সবাই করবেন, আমি সেটাই অনুরোধ করব। এখানে ব্যবসা বাণিজ্য সব কিছু একটু যেহেতু থমকে গিয়েছিল, ইতিমধ্যে আমরা ছুটি ঘোষণা দিয়েছি। 5ই মে পর্যন্ত ঘোষণা দিয়েছিলাম, সেটাকে আমরা 15ই মে পর্যন্ত বৃদ্ধি করতে চাচ্ছি। কিন্তু সাথে সাথে যেহেতু রমজান মাস, এই রমজান মাসে যাতে কেনা বেচা চলতে পারে তার জন্য দোকানপাট খোলা, বা যেহেতু রোজার সময় ইফতার কেনা বা সেহরি খাওয়া বা রোজার মাসে বাজার হাট করা, সেগুলি যাতে চলতে পারে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি রেখে সেগুলি খোলারও চালু রাখারও নির্দেশ দিয়েছি। আর প্রতিটি জেলায় বিভিন্ন জেলাভিত্তিক যে সমস্ত ছোটোখাটো ক্ষুদ্র শিল্প রয়ে গেছে সেগুলি তারা চালাতে পারবেন, সেভাবে আমরা নির্দেশনা দিয়েছি। এবং আমাদের অর্থনীতির চাকাটা যাতে গতিশীল থাকে, সেখানে মানুষকে সুরক্ষিত রেখে, মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে সেগুলি যেন পরিচালিত হতে পারে, তার জন্য যথাযথ পদক্ষেপ নেয়। এবং এ ব্যাপারে ইতিমধ্যে বেশ কতগুলি নির্দেশনা আপনারা খুব শিগগিরই পাবেন। এটা আমাদের ক্যাবিনেট ডিভিশন থেকে সেটা ঘোষণা দেওয়া হবে। আমরা চাচ্ছি আমাদের যেমন সরকারি অফিস আদালত সব সীমিত আকারে আমরা চালু করে দিচ্ছি, যাতে মানুষের কষ্ট না হয়। এবং সামনে ঈদের আগে কেনাকাটা বা যা যা দরকার সেগুলিও যেন মানুষ করতে পারে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে খুব বেশি খোলামেলা সবার সাথে মেশাবে, এক জায়গায় জড়ো হওয়া বা খুব বড় জনসমাগম করা, এই জায়গা থেকে সবাইকে মুক্ত থাকতে হবে, কারণ সেখানেই কিন্তু সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। এটা বলে রাখতে হবে যে শুধু আমরা না, সারা বিশ্বব্যাপী এই অবস্থাটা চলছে। যদিও আমরা এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করাতে আমরা একটা ভালো ফলাফলও পাচ্ছি। তা আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই। আর সেই সাথে সাথে আমি বলবো যে আমাদের যারা কাজ করে যাচ্ছেন প্রত্যেকে এ ব্যাপারে যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন, সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা প্রতিটি জিনিসটাকে নিয়ন্ত্রণ করবার জন্য ইতিমধ্যে এই ভাইরাসের সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইড, কারণটা মনে রাখতে হবে যে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নির্দেশনা দিচ্ছে, আমরা সেই নির্দেশনা কিন্তু অনুসরণ করেই সব পদক্ষেপগুলি আমরা নিচ্ছি। তবে এটা এখন তো আমার কোনো ওষুধ বের হয়নি, কাজে সেখানে যেমন সর্দি কাশি জ্বর বা শ্বাসকষ্ট এগুলি থেকে দূরে রাখা,
যার জন্য প্রচুর গরম পানি ব্যবহার করা, বারবার হাত ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজের ঘর বাড়ি থেকে শুরু করে আশেপাশে এলাকা সব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা জাতীয় কমিটিও করেছি, যা করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সেই কমিটি কাজ করে যাচ্ছে, কাজে তাদের সকল নিয়ম কানুন আপনারা মেনে নেবেন। আর এই করোনা ভাইরাসের চিকিৎসার জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আরও 2000 ডাক্তার এবং 6000 নার্স, তার মধ্যে 5000 নার্স ইতিমধ্যে সিলেক্ট হয়ে গেছে। আমরা এই 5054 জন নার্স নিয়োগ দিচ্ছি খুব শীঘ্রই, এবং তাদেরকে সেভাবে ট্রেনিংও করানো হবে এই রোগের চিকিৎসার জন্য, যাতে কোনো মতে এই রোগ যেন সংক্রামিত না হয় বা ছড়িয়ে না পড়ে, সেই দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। তাছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে করোনা ভাইরাস সংক্রামক তথ্য চিকিৎসা সেবা প্রদানে হটলাইন সংযুক্ত আছে, এগুলি আপনারা সবাই জানেন, প্রতিদিন এটা প্রচার করা হয়ে থাকে টেলিভিশন রেডিও মাধ্যমে। আর সেই সাথে সাথে আমরা অনেকগুলি হাসপাতালও সুনির্দিষ্ট করে রেখেছি, এমনকি আমরা ঢাকা মেডিকেল কলেজের যে মানে দ্বিতীয় যে অংশটা আছে পুরোনোটা থাকবে সাধারণ রোগীদের জন্য, আগে যেভাবে চলতো, কিন্তু দ্বিতীয় ফেজে যেটা করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ 2, সেটাকে আমরা করোনা ভাইরাসের জন্য প্রস্তুত রেখেছি, যে এই ধরনের চিকিৎসা যাতে যথাযথভাবে পাওয়া যায়। যে এটা ঢাকা ছাড়াও প্রত্যেক জেলায়ও, জেলা উপজেলার জন্য করোনা ভাইরাসের চিকিৎসা হতে পারে, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। এবং পরীক্ষা করার জন্য বিভিন্ন জেলায় জেলায় ব্যবস্থা নিয়েছি, যখন জেলাওয়ারি কথা বলবো তখন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। আমার অনুরোধ থাকবে বিনা কারণে ঘরের বাইরে যাওয়া, ওই অনেক সময় আমরা দেখি আমাদের অনেক ছেলেমেয়েরা এখানে বসে গল্প আড্ডা মারা, এগুলি সব বন্ধ করতে হবে, কারণ কার মধ্যে এই রোগটা বা জীবাণুটা আছে আপনি জানেন না, সেখান থেকে আপনি সংক্রামিত হতে পারেন এবং যেটা অনেক সময় মৃত্যুর কারণ ঘটতে পারে। সেই জন্য নিজেকে আপনারা সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ইতিমধ্যে যারা এই রোগের সেবা দিচ্ছেন এবং সত্যিকার সেবা যারা দিচ্ছে তাদেরকে আমরা প্রণোদনা দেব, তার জন্য আমরা ইতিমধ্যে 100 কোটি টাকার একটা বরাদ্দ ঘোষণা দিয়েছি। তাছাড়া আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের যারা চিকিৎসার সঙ্গে জড়িত, যেমন আমাদের চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী যারা একটা চিকিৎসা হাসপাতাল বা সেখানে যারা কাজ করে, প্রত্যেকে, তবে মাঠ প্রশাসনে আমাদের কর্মকর্তারা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা বাহিনী, পুলিশ, অত্যন্ত দক্ষতার সাথে পুলিশ কাজ করছে, কয়েকজন পুলিশও ইতিমধ্যে মারা গেছে। আমি সত্যি এই জন্য তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের সশস্ত্র বাহিনী, বিজিপি, আনসার বিজিপি, প্রত্যেকেই যার যার জায়গায় নিজে নিজে যথেষ্টভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা, এমনকি আমাদের পুলিশ বাহিনী সেই লাশ অনেক সময় আত্মীয়স্বজন নিতে চায় না, সেই লাশ পর্যন্ত তারা দাফন করছে। সেই সাথে সাথে আমাদের সংগঠনের ছেলে যারা ছাত্রলীগ বা কৃষক লীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি নির্দেশ দেওয়াতে তারাও আজকে মাঠে নেমেছে। যেমন ধান কাটার সমস্যা হচ্ছিল, প্রতিটি জেলায় ধান কাটায় আমাদের নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা নিয়েছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা কৃষকের পাশে দাঁড়িয়েছে, নিজের হাতে কাঁচি নিয়ে তারা ধান কেটে সহযোগিতা করে যাচ্ছে। সেই সাথে আমাদের কৃষক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন তারা করে যাচ্ছে, এবং প্রত্যেকেই যারা মানুষের মাঝে খাদ্য বিতরণ করছে, বিশেষ করে এই 4 দিনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ সশস্ত্র বাহিনীর স্বাস্থ্যকর্মী, মাঠ পর্যায়ের কর্মী, প্রশাসনিক কর্মীরা যারা যারা কাজ করে যাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি বলবো যে এখানে যদি যারা অসুস্থ হবেন তাদের চিকিৎসার দায়িত্ব, এবং কেউ যদি খোদা না করে মৃত্যুবরণ করে, তাদের পরিবারকে দেখাশোনার জন্য আমরা ইতিমধ্যেই, আপনারা জানেন যে প্রত্যেকের জন্য 5 থেকে 10 লাখ টাকার, এবং এটা প্রকারভেদে আমরা বৃদ্ধিও করব, কারণ পরিবার যদি বড় হয় তার জন্য আরও বড় অঙ্কের টাকা আমরা দেব, যার জন্য 750 কোটি টাকার একটা বরাদ্দ আমরা সুনির্দিষ্ট করে রেখে দিয়েছি। একটা কথা মনে রাখবেন যে এই সবাইকে সুরক্ষিত করবার জন্য সরঞ্জামের কোনো অভাব আমাদের নাই, আর সেগুলি আমরা যেমন বাইরে থেকে আনছি, অনেকে আমাদেরকে অনুদান দিচ্ছে, এবং আমরা এখানে নিজেরাও তৈরি করছি, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমি
এটুকু বলবো যে আমাদের মিডিয়া কর্মী সহ যারা আছেন তারাও কিন্তু নিজেদেরকে সুরক্ষিত রাখবেন। ইতিমধ্যে কয়েকজন মিডিয়া কর্মীও আমি দেখেছি তারাও আক্রান্ত হয়েছে। তাদের এই জন্য বললো সবাইকে মানে সুরক্ষিত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে। আমরা আমাদের যাতে ব্যবসা বাণিজ্য সচল থাকে, যারা ইতিমধ্যে ঋণ নিয়েছেন সেই বড় ঋণ থেকে একবারে ক্ষুদ্র ঋণ পর্যন্ত ছোট ছোট যারা ঋণ নিয়েছেন সকলের এই ঋণের সুদ এই 2টা মাস যেহেতু কোনো কাজ ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না, কাজে ঋণের এই সুদ গ্রহণ এটা স্থগিত করে দেওয়া হয়েছে। আপনাদের সাথে কথা বলার পর আমি নিজেও বসবো, এটা নিয়ে আরও আলোচনা করব। যে আমি জানি যে যেহেতু ব্যবসা বাণিজ্য স্থগিত, তা কাজে এই ঋণ নিয়ে যাতে কেউ দুশ্চিন্তা না ভোগেন, কাজে এই 2 মাসের সুদটা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কে কী পরিমাণে ঋণ নিয়েছে, কোন কোন ক্ষেত্রে ঋণ নিয়েছে সেটা বিচার করেই এটা ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা ইতিমধ্যে প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি বিশেষ প্রণোদনা দিয়েছি, যা প্রায় আমাদের জিডিপির প্রায় 3.5% মতন। এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের যারা যেখানেই যে ব্যবসা বাণিজ্য করুক তারা যেন সেটা সচল রাখতে পারে, সেই সুবিধাটা দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 50 লাখ মানুষকে রেশন কার্ড দিয়ে থাকি, 10 টাকা পার কিলো চাল কিনতে পারে। আমরা আরও 50 লক্ষ লোককে এই সুবিধাটা দেব, তার তালিকাটা হয়ে গেছে। তাছাড়া কিছু আছে আমাদের, যেমন যেহেতু পরিবহন একবারে বন্ধ, আমাদের সড়ক পরিবহন, নৌ পরিবহন থেকে শুরু করে অনেক ক্ষেত্রে, এমনকি রেলও বন্ধ ছিল, রেল আমরা সীমিত আকারে চালু করে দিয়েছি। সেখানে পণ্য পরিবহন এবং পোস্ট অফিসের যে সমস্ত জিনিস কেউ যদি অনলাইনে অর্ডার করে বা পোস্ট অফিসে যেগুলো যাবে সেই পর্যন্ত সীমিত আকারে রেলও আমরা চালু করে দিচ্ছি। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই আমরা বেশি লোক সমাগম না করেও কিন্তু এগুলি যাতে চালু হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। সেই সাথে যারা এই ধরনের কাজে মানে সম্পৃক্ত ছিলেন কিন্তু আয় উপার্জনের পথ নাই, তাদের জন্য আমরা কিছু নগদ আর্থিক সহায়তাও এই ঈদের আগে দিতে চাই। অন্ততপক্ষে রোজা বা ঈদের সময় তারা যেন কিছু সহযোগিতা পায়, সেই ব্যবস্থাটা আমরা করব যাতে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। আমি আমাদের সরকারের পক্ষ থেকে যেমন ত্রাণের ব্যবস্থা করেছি বা সহযোগিতা করছি, অনেক বেসরকারি খাতে অনেকে এগিয়ে এসছেন এবং আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা একেবারে সেই ইউনিয়ন পর্যায় থেকে মানে সংসদ সদস্য থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বা ওয়ার্ড পর্যায় পর্যন্ত অনেকেই এই ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছেন। যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মনে রাখতে হবে যে কৃষি আমাদের দেশের সবথেকে বড় সম্পদ, কারণ এখন যেহেতু সারা বিশ্বে অর্থনৈতিকভাবে একটা স্থবিরতা এসে গেছে আর সেখানে একটা দুর্ভিক্ষ দেখা দিতে পারে। কাজে এই দুর্ভিক্ষের আশঙ্কা থেকে মুক্ত হওয়ার জন্য যেমন নিজের দেশকে যেমন আমরা রক্ষা করব, পাশাপাশি অন্যান্য দেশ, ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, আমরা তাদের জন্য খাদ্য পাঠিয়েছি, সহযোগিতা পাঠিয়েছি এবং আরও আমাদের হয়তো পাঠাতে হবে। তো সেই জন্য আমাদের 1 ইঞ্চি জমি যেন অনাবাদি পড়ে না থাকে, কারণ আমাদের একটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা জিনিস দিয়ে গেছেন যে আমাদের জমি অত্যন্ত উর্বর। যারা জাতির পিতা মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর তিনি কিন্তু বলেছেন, অনেকে জিজ্ঞেস করেছিল যে এইরকম একটা স্থবির অবস্থা আপনি কিভাবে চালাবেন, শুধু বলেছিলেন যে আমার মাটি অত্যন্ত উর্বর, আমার মাটি আছে, আমার মানুষ আছে, কাজে আমরা এই মাটি আর মানুষ নিয়েই কিন্তু আমরা দেশকে গড়তে পারবো। তা আমিও জাতির পিতার সেই আদর্শে বিশ্বাস করি। কাজে আমি আপনাদের অনুরোধ করব যে 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমরা এখন যেমন ধান কাটলাম, কাটার সাথে সাথে সেই মাঠে যেখানে রোপা আউশ বা এমন এগুলি চলবে সেটা তো চলবে, কিন্তু তার বাইরের যে জায়গাগুলি পড়ে থাকবে সেখানে যেন কিছু পড়ে না থাকে, সেখানে কি উৎপাদন করা যায়। ইতিমধ্যে আমি কৃষিমন্ত্রীকে তার সাথে কথা বলেছি, আমি বলেছি যে এই যে মাঠ খালি থাকবে সেখানে কি লাগানো যেতে পারে, কোন ফসলটা হতে পারে সহজে, বা তরি তরকারি থেকে শুরু করে তরি তরকারি মাশরুম থেকে শুরু করে কী হতে পারে সেটা দেখে সেই জায়গার মাটি টেস্ট করে সেই জিনিসগুলি যাতে উৎপাদন বাড়ে, অর্থাৎ যা কিছু হোক উৎপাদন হোক, কিছু মানুষের ঘরে একটু খাবার থাকুক বা আমরা বাইরে যখন কেউ সাহায্য হিসেবে আমরা যদি দিতে পারি সেটার ব্যবস্থার জন্য আমরা করতে পারি, সেভাবে আমাদের একটু জায়গার জন্য পড়ে না থাকে, আমরা ওইটুকু কাজে লাগিয়েই কিন্তু আমরা
চলতে পারবো। আমাদের দুধ উৎপাদনে যেহেতু এখন অনেক ইটিগুলি বন্ধ থাকাতে, হোটেল টোটেল সবই বন্ধ থাকাতে মানুষ অসুবিধা পড়েছিল, মিষ্টির দোকান খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি দুধ থেকে যেমন ঘি তৈরি করা, এবং প্রত্যেকটা ডিসির হাতে আমরা কিছু টাকা দিয়েছি ত্রাণের জন্য। আর তাছাড়া যারা ত্রাণ দেবেন তারা কিন্তু কিছু দুধ কিনে বাচ্চাদেরও দিতে পারেন। আর তাছাড়া গুঁড়ো দুধ তৈরি করা বা ঘি তৈরি করা, সেগুলি করে যেগুলি দীর্ঘদিন থাকবে সে ব্যবস্থাও নিতে পারে। আর তাছাড়া যে সস্তায় আশেপাশের লোকদের বিক্রি করে দিতে পারেন। অনেকে দেখেছে অভিমান করে দুধ ফেলে দিতে চায়, ফেলে না দিয়ে সাধারণ মানুষের কাছে যে দাম চায় দিয়ে দিলেও তো সেটাও নিজেরও কিছু লাভ হলো, আর যারা পেলো তারা খেতে পারলো। ঠিক এইভাবে মাছ, দুধ, ডিম ইত্যাদি এখন কিন্তু চলছে। এটা মোটামুটি আমি একটা হিসাব পেয়েছি যে প্রতিদিন কত ডিম উৎপাদন হচ্ছে, বিক্রি হচ্ছে, কত দুধ উৎপাদন হচ্ছে, বিক্রি হচ্ছে, কত, এগুলি কিন্তু একটা হিসাব আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি এবং প্রত্যেক মন্ত্রণালয় থেকে আমাকে কিন্তু সেই হিসাবটা দেওয়া হচ্ছে। কাজে এটাও একটা ভালো দিক। কাজে কোনো কিছু স্থবির হচ্ছে না। আমরা এই কৃষি খাতে বিশেষ প্রণোদনা আমরা দিয়েছি, 5,000 কোটি টাকার একটা প্রণোদনা। সেখানে ডেইরি ফার্ম, পোলট্রি ফার্ম থেকে শুরু করে ক্ষুদ্র মাঝারি কৃষক যেমন মৎস্য চাষ করেন বা প্রত্যেকের যেন কিছু সুযোগ পান এটা তার ব্যবসাটা চালাতে, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা এই 5,000 কোটি টাকার একটা বিশেষ প্রণোদনা দিচ্ছি। আর তাছাড়া আপনারা জানেন যে 9,500 কোটি টাকা ইতিমধ্যে আমরা ভর্তুকিও দিচ্ছি। অর্থাৎ পেটে খেলে পিঠে সয়, এই জন্য খাবারটা যেন ঠিক থাকে আমাদের নিজেদের, আবার আমরা যেন অন্য কোথাও যদি দুর্ভিক্ষ অবস্থা হয় আমরা সেই সব জায়গায় যেন সাহায্য করতে পারি, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ভর্তুকির ব্যবস্থা আমরা করে দিয়েছি। এবং খুব অল্প সুদেও আমরা ঋণের ব্যবস্থা করে দিয়েছি সকলের জন্য। ইতিমধ্যে আমরা যেমন আপনারা জানেন যে প্রায় 10 লাখ মেট্রিক টন ধান আমরা সংগ্রহ করব, আর এর মধ্যে 2,20,000 মেট্রিক টন আতপ, তারপরে 80,000 মেট্রিক টন গম সহ প্রায় 21 লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমরা সংগ্রহ করব। তো 21 লক্ষ মেট্রিক টন খাদ্য যদি আমরা সংগ্রহ করি তাহলে আমরা আশা করি যে আগামী কয়েক মাসের মধ্যে আমাদের আর খাওয়ার কোনো অসুবিধা হবে না। এরপর আমাদের সীমিত আকারে আউশ, আমন সেগুলিও আসবে বা অন্যান্য ফসল আসবে। কাজে বাংলাদেশে আর খাদ্যের অভাব যেন না হয় সেটা দেখতে হবে। তো সেখানে আমি অনুরোধ করব যে আপনারা যেমন বিশেষ করে এই রংপুরকে আমি বিশেষ করে বলে যাচ্ছি, যেহেতু এটা একটা মঙ্গাপীড়িত এলাকা ছিল, এখানে যারা একটু মানে সচ্ছল পরিবার আছেন বা আমাদের যারা প্রশাসন বা আমাদের যারা দলনেতা সকলকে আমরা এই অনুরোধ করব যে এই এলাকায় যেন আবার মঙ্গা ফিরে না আসে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কাজে সেখানে যদি কোনো দুস্থ লোক থাকে তাদেরকে সাহায্য করা এটা কর্তব্য, এবং সেখানে আমাদের যথেষ্ট পরিমাণে খাদ্য মজুদ আছে, কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। আর যারা একটু সীমিত বা মানে নিম্নবিত্ত বা একটু মধ্যবিত্ত বা ফিক্সড ইনকাম, অনেকেরই হয়তো কিছু অসুবিধা থাকতে পারে, যারা হাত পাততে পারে না, তাদের সহযোগিতার জন্যও কিন্তু আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি। আর সেই সাথে এই রংপুর আবার দেখবেন যে আপনারা যেন আবার ওই ইসে না আমরা চলে যাই, তো হবে না। আর ইনশাল্লাহ এর জন্য যা দরকার আমরা সেই ব্যবস্থা নেব। কাজে আমি এটুকু বলবো যে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের একটাই দুঃখ যে জাতির পিতা যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশটাকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। ইতিমধ্যে দারিদ্র্যমুক্ত আমরা করেছিলাম। আরও একটা সুস্থ পরিবেশ থাকলে আমরা এই দারিদ্র্যমুক্ত এই বছরের মধ্যে অর্থাৎ 2021 সালের মধ্যে আরও আমরা কমাতে পারতাম, কিন্তু বিশ্বব্যাপী এই করোনা ভাইরাসের কারণে হয়তো সেটা স্থবির হয়ে গেছে। তবে আমি আশাবাদী এবং আমি সবাইকে বলবো যে সবাই মিলে আমরা যদি কাজ করি তা আমাদের যে অগ্রযাত্রা সেটা আমরা অব্যাহত রাখতে পারবো। কাজে সেদিকে আপনারা সবাই মনে জোর রেখে কাজ করবেন। সমস্যা আসবে, সমস্যা মোকাবেলা করি আমাদের এগিয়ে যেতে হবে। আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করি, আমরা মনুষ্য সৃষ্ট সেই অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের দুর্যোগ আমরা মোকাবেলা করেছি। কাজে এই করোনা ভাইরাস এর বিরুদ্ধে এই দুর্যোগও আমরা ইনশাল্লাহ মোকাবেলা করে এটাও আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব, এটা আমরা বিশ্বাস করি। তো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারও এই রমজান মাসে সবাইকে আমরা রমজানের মোবারকবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।